যে পরীক্ষা দেওয়া তোমাদের জন্য যে ব্যবসায়িক ক্লাস আমি তোমাদের গত ক্লাসে এই মালিকানা ভিত্তিতে ব্যবসা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে এক মালিকানা ব্যবসা বৈশিষ্ট্য এবং এর উপযোগ ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেছি এবং এক মালিকানা প্রাথমিক ধারণা তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং তার সাথে আমরা অংশীদারি ব্যবসা প্রাথমিক ধারণা তোমাদের দিয়েছিলাম। অবশ্যই আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে আমার টপিকগুলো বুঝতে পেরেছিলে। তো আজকে আমি তোমাদেরকে সেই চ্যাপ্টার থেকেই একটা কিছু ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আসছে যে আজকে আমরা পড়ব যে কিভাবে অংশীদারি ব্যবসা গঠন করা যায়। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে অংশীদারি ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে গঠিত এক ধরনের ব্যবসা। অংশীদারি ব্যবসা হচ্ছে এমন কি ব্যবসা যে ব্যবসাটি গঠন করার জন্য তোমার একের অধিক তোমার কি সদস্য থাকতে হবে এবং সেটা তাদের টার্গেট অবশ্যই থাকে যে মুনাফা অর্জন করা। তো যেখানে তারা সকলে বা তাদের মধ্য থেকে একজন সবার পক্ষে উক্ত ব্যবসাটি পরিচালিত করতে থাকে এবং যেটা সবচেয়ে বেশি মনে রাখার বিষয় যে তাদের কিন্তু চুক্তিপত্র থাকবে, কারণ সেই চুক্তি ছাড়া কিন্তু আসলে আমাদের অংশীদারি ব্যবসা গঠন করা সম্ভব নয়। এক মালিকানার মতো অংশীদারি ব্যবসা গঠন অনেক সহজ, এর গঠনেও কিন্তু আইনগত জটিলতা নেই। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে দুইজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরকম ব্যবসা গঠন করতে পারে। তবে চুক্তি লিখিত হওয়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়নি, তাই মৌখিক চুক্তির ভিত্তিতেও কিন্তু ব্যবসা পরিচালিত হতে পারে। তবে অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বিরোধ বা মামলা এড়ানোর জন্য এই চুক্তি লিখিত ও নিবন্ধিত হওয়া যুক্তি। এই জন্য চুক্তিকে অংশীদারি ব্যবসায় ভিত্তি বলে গণ্য করা হয়। আমাদের দেশে আইন অনুযায়ী এই অংশীদারি ব্যবসা শুরু করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসা গঠন করার উপায়। এবার আমরা অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো জেনে থাকি। বর্তমান প্রেক্ষাপটে অংশীদারি ব্যবসায় এক মালিকানা ব্যবসার মতোই প্রাচীন ব্যবসা সংগঠন। তবে এক মালিকানা ব্যবসায় কিছু সীমাবদ্ধতা দূর করা প্রয়োজনীয়, মূলত আমাদের এই অংশীদারি ব্যবসার উদ্ভব হয়ে থাকে। এক মালিকানা ব্যবসার সাথে এই ব্যবসায় কিছু কিছু মিল থাকলেও অংশীদারি ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো একে এক মালিকানা ও অন্যান্য যৌথ উদ্যোগী ব্যবসা থেকে আলাদা করা হয়েছে। নিম্নে আমরা সেই অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে একটু খেয়াল করে দেখো। আইনগত ঝামেলা না থাকায় অংশীদারি ব্যবসা গঠন বেশ সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য একাধিক ব্যক্তি মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারে। একাধিক ব্যক্তি বলতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনকে সীমাবদ্ধ। ব্যবসাটি যদি ব্যাংকিং সংগত হয় তবে সদস্য সংখ্যা 10 জনের বেশি হতে পারবে না। মানে বলা ছিল যে অংশীদারি ব্যবসাটা যদি ব্যাংকিং ব্যবসার কার্যক্রমে চলে যায় তখন সেটা মালিকানা 10 জনের বেশি হতে পারবে না। সবাই 2 জন থাকবে কিন্তু সর্বোচ্চ 10 জন। অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদারদের ব্যবসার ভিত্তি হিসেবে কাজ করে। চুক্তিবদ্ধ সম্পর্কের আলোকে এই ব্যবসাটি গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হতে থাকে। এরূপ চুক্তি হতে পারে মৌখিক বা লিখিত, নিবন্ধিত বা অনিবন্ধিত। এই ব্যবসায় অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। ব্যবসায় লাভ লোকসানের চুক্তি অনুযায়ী বণ্টিত হয়। চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে সমান হারে লাভ লোকসান বণ্টিত হবে। যে চুক্তিতে অংশীদাররা কিভাবে তাদের লাভ লোকসান টাকাটা বন্টন করে উল্লেখ না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে অংশীদারদের মাঝে সে লাভ লোকসান সমহারে বণ্টিত হবে। আবার চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন না দিয়েও অংশীদার হতে পারে, তবে প্রত্যেক অংশীদারদের দায় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে অসীম। অর্থাৎ কোনো দেনা পরিশোধের জন্য ব্যবসায়িক সম্পদ যথেষ্ট না হলে অংশীদারগণের ব্যক্তিগত সম্পদ সেজন্য দাবদ্ধ থাকে। যদি ব্যবসা কোনো দায় মেটাতে গিয়ে যদি আমাদের ব্যবসায়িক সম্পদগুলো সেখানে সে উপযুক্ত পরিমাণ না হয়ে থাকে তাহলে অংশীদাররা তাদের ব্যক্তিগতভাবে সেক্ষেত্রে তাদের নিজস্ব সম্পদগুলো কিন্তু ব্যবসার দায় পরিশোধে বাধ্য থাকে। কোনো অংশীদার দেউলিয়া হলেও তার দায় অবশিষ্ট অংশীদারদেরকে বহন করতে হয়। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের
এই ব্যবসা গড়ে ওঠে এবং এই ব্যবসার সফলতা নির্ভর করে এই আস্থা ও বিশ্বাসের উপর। অন্যদিকে অংশীদারগণের আস্থাহীনতা ও বিশ্বাসের অভাব এবং বিরূপ দেখা দিলেই কিন্তু মূলত এই ব্যবসায় বিলুপ্তি ঘটার সম্ভাবনা থাকে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে যে সকল অংশীদার ব্যবসায় নিবন্ধিত হয় সেগুলো অনিবন্ধিত ব্যবসা থেকে বেশি সুবিধা ভোগ করে থাকে। নিবন্ধিত হলেও এই ব্যবসায় কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না, তবে ব্যবসার নিজস্ব নামে পরিচিত হতে পারে না। ব্যবসার সকল লেনদেন অংশীদারদের সাথে ব্যক্তিগতভাবে হয়েছে বলে ধরা হয়। পৃথক আইনগত সত্তা না থাকায় এই ব্যবসায়ের স্থায়িত্ব অংশীদারগণের ইচ্ছা ও অনিচ্ছার উপর অনেকটা নির্ভরশীল। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। আসো এবার যে আমরা অংশীদারি ব্যবসার চুক্তিপত্র সম্পর্কে জেনে থাকি। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয় সেই চুক্তি মৌখিক হইতে পারে বা লিখিত হইতে পারে, তো আবার নিবন্ধিত হতে পারে। তবে মৌখিক, লিখিত, নিবন্ধিত যেভাবেই হোক না কেন সেভাবেই কিন্তু আমাদের এই অংশীদারি ব্যবসা শুরু হয়। আর এটাই ছিল আমাদের অংশীদারি ব্যবসার চুক্তিপত্র। অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। বর্তমান প্রেক্ষাপটে আমরা অংশীদারি ব্যবসায় এক মালিকানা ব্যবসার মধ্যে প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান, তবে এক মালিকানা ব্যবসা কিন্তু সীমাবদ্ধতা দূর করার প্রয়োজনে এই ব্যবসা সম্ভব হয়। এখনের ব্যবসার সাথে এই ব্যবসায় কিছু কিছু মিল থাকলেও আমাদের অংশীদারি ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা এক মালিকানা ও অন্যান্য যৌথ ব্যবসাতে আলাদা করেছে। নিচে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য আলোচনা করা হবে, অবশ্যই প্রশ্নের ভিতরে আলোচনা করেছি তোমাদেরকে। এবার আমরা অংশীদারি ব্যবসার চুক্তিতে বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই। যে চুক্তিপত্র হচ্ছে অংশীদারি ব্যবসায় দিক নির্দেশিকা কাজ করে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে যাতে কোনো বিভেদ মতবিরোধ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল করে কিন্তু আমাদের ব্যবসা পরিচিত হয় এবং ভবিষ্যতে যাতে এদের কোনো জটিলতা না ঘটে। তবে আর সঙ্গে অংশীদারি বিষয়বস্তু কি কি থাকে সেগুলো সম্বন্ধে একটু জানি। এক নম্বর থাকে যেটা অংশীদারদের ব্যবসার নাম ও ঠিকানা। দুই নম্বর থাকে ব্যবসার প্রকৃতি, কি ধরনের ব্যবসা, আমাদের উদ্দেশ্য এবং তার কি আওতা। তিন নম্বর হচ্ছে ব্যবসার স্থায়িত্ব, মানে কতদিন আমরা ব্যবসাটাকে চালিয়ে যেতে তার আনুমানিক আয়ুষ্কাল। চার নম্বর হচ্ছে অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা। পাঁচ নম্বর হচ্ছে ব্যবসার মোট মূলধনের পরিমাণ, যতজন অংশীদার আছে তারা কি পরিমাণ মোট মূলধনের ব্যবসাটা শুরু করবে সেই মোট মূলধনের পরিমাণ। ছয় নম্বর হচ্ছে প্রত্যেক অংশীদারদের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি, মানে প্রত্যেকটা অংশীদার তারা কি পরিমাণ নিজ থেকে টাকা নিয়ে আসতেছে ব্যবসায় এবং সেই মূলধন টাকাটা কি উপায়ে, মানে কিভাবে এই ব্যবসা থেকে অংশীদারদের যে পার্টিসিপেট ভাবে এই মূলধনকৃত টাকাটা পরিশোধ করা হবে সেই পদ্ধতিও আমাদের এখানে উল্লেখ করা থাকে। ব্যবসা পরিচালনা নিয়মাবলী, মানে আমরা ব্যবসা কিছু যেগুলো রুলস মেনে আমরা ব্যবসা পরিচালনা করবো সেই নিয়মগুলো এখানে উল্লেখ থাকে। 8 নম্বর হচ্ছে যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি। নাম হচ্ছে ব্যবসার লাভ লোকসান বন্টন পদ্ধতিতে কিভাবে ব্যবসার লাভ হলে তারা বন্টন করে দেবে বা লোকসান হলে কিভাবে তারা সেটা বহন করবে। 10 নম্বর ছিল অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার। 11 নম্বর হচ্ছে যেই ব্যাংকে হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের তথ্য। 12 নম্বর ছিল ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম। 13 নম্বর ছিল নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারদের বিদায় নিয়মাবলী। যদি আমাদের এই ব্যবসায় যদি কোনো নতুন অংশীদার এসে থাকে বা পুরাতন অংশীদার যদি বিদায় গ্রহণ করে, যদি সে কিভাবে বিদায় গ্রহণ করেছে সেই নিয়মাবলী আমার এখন উল্লেখ থাকবে। 14 নম্বর ছিল অংশীদারদের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, ঠিক কি পরিমাণ অংশ এই ব্যবসা থেকে পেয়ে থাকবে এবং তার সংরক্ষণ পরিশোধ করতে এবং কিভাবে সেটা সংরক্ষণ করবে এবং কিভাবে সেই অংশীদারদের পরিবারের ভিতরে সেই টাকাটা বন্টন করা হবে সেই পদ্ধতিটা সেটা উল্লেখ করা থাকবে। 15 নম্বর ছিল আমাদের অংশীদারগণের অবসর গ্রহণ বহিষ্কার করতে। একটা সময় এসে আমরা অংশীদারগণ রিল্যাক্স করা যায়, তারা অংশীদার থেকে রিটায়ার হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিভাবে তার অবসর গ্রহণ করবে এবং সেখানে তাদেরকে কিভাবে বহিষ্কার করা হবে তার পদ্ধতি। ভবিষ্যতে বিরোধ দেখা দিলে তার কিভাবে মীমাংসা করা হবে, মীমাংসা মিটানো হবে সেই তার পদ্ধতি এখানে লেখা থাকবে।
এবং বিলোপ সাধনের পদ্ধতি। এবং লাস্ট মুহূর্তে যদি আমাদের এই ব্যবসাটাকে যদি আমাদের দিলোপ ঘোষণা হয়ে থাকে, বিলোপ সাধন করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই বিলোপ সাধনের পদ্ধতিগুলো কিরকম থাকবে সেই রকম তথ্যাদি এখানে লেখা থাকে। এই ছিল আমাদের মূল কিছু তথ্য যেগুলো আমাদের অংশীদার চুক্তিতে বিষয়বস্তুতে উল্লেখ করা থাকবে। স্টুডেন্ট, আশা করি তুমি আমার এই কথাগুলো বুঝতে পেরেছ। অবশ্যই যদি এমসিকিউ আকারে আসে বা শর্ট কোশ্চেন আকারে আসে, অবশ্যই আশা করি সেগুলো তোমরা দিতে পারো। এই জন্য তোমাদের আরেকটু এই টপিকস গুলো বাসায় একটু প্রশ্ন করবে। এবার আসো যে কিভাবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা হয়ে থাকে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধক অফিসে ব্যবসার নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। বাংলাদেশের অংশীদারি আইনে ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি। তবে নিবন্ধন বাধ্যতামূলক না হলেও অনিবন্ধিত অংশীদারি ব্যবসা থেকে নিবন্ধিত ব্যবসাগুলো বেশ কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করে থাকে। নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ী যে কোনো অংশীদারি অপর কোনো অংশীদারের বিরুদ্ধে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে, যা অনিবন্ধিত ব্যবসায় তা করতে পারে না। নিবন্ধিত না হলে চুক্তিতে উল্লেখিত অধিকার আদায়ের জন্য অপর কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলাও করতে পারে, কিন্তু অন্যদিকে তৃতীয় পক্ষ যদি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেক্ষেত্রে শুধু অনিবন্ধিত হওয়ার কারণে বাদী পক্ষের বিরুদ্ধে মামলা পাওনা দাবি করতে পারে না। তাছাড়া অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। সুতরাং বলা যায় যে নিবন্ধিত অংশীদারি ব্যবসা যেহেতু অনিবন্ধিত ব্যবসা থেকে কিছু বেশ সুবিধা ভোগ করে, সেহেতু অংশীদারি ব্যবসায় নিবন্ধন করাটাই বেশ যুক্তি। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে যে সকল বিষয় উল্লেখ করতে হয় সেগুলো হলো যে অংশীদারি প্রতিষ্ঠানের নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, শাখা কার্যালয়ের থাকলে সেগুলোর ঠিকানা, ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসার শুরুর তারিখ, ব্যবসায়ের মোট স্থায়িত্বকাল, অংশীদারদের নাম, ঠিকানা, পেশা এবং অংশীদার হিসাবে ব্যবসায় যোগদানের তারিখ। সকল অংশীদারদের স্বাক্ষর সহ আবেদনপত্রটি নিবন্ধন অফিসে জমা দিয়ে নিবন্ধক বা পরীক্ষা নিরীক্ষা করবেন। উপরোক্ত বিষয়ে সন্তুষ্ট হলে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করবেন এবং পত্র দ্বারা তা জানিয়ে দিবেন। পত্র প্রাপ্তির মধ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ। এবার আমরা অংশীদারদের প্রকারভেদ সম্পর্কে জানি যে অংশীদারি ব্যবসায় অংশীদারগণ বিভিন্ন ধরনের অবস্থা, সুযোগ সুবিধা, তার দায়িত্ব কর্তব্য বিবেচনা করে পছন্দ মতো অংশীদার হতে পারবে। এক্ষেত্রে বিভিন্ন প্রকার অংশীদারদের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করা হবে। সাধারণ অংশীদার, অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ এবং সক্রিয় ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে অংশীদারদের দায় অসীম। চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায়। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসা পরিচালনার জন্য তার পারিশ্রমিক পেয়ে থাকে। ঘুমন্ত অংশীদার, অংশীদারদের ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, চুক্তি অনুযায়ী তার লাভের অংশ পাবে। অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। অংশীদারদের দায় সসীম। ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট তারা দায়বদ্ধ নয়। নামমাত্র অংশীদার, অংশীদারগণ ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, তার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দিয়ে থাকে এবং অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় এবং তা প্রমাণ করতে পারে, তাহলে সেই ঋণের জন্য সাধারণ অংশীদারদের নিকট তারা দায়বদ্ধ। আপাতদৃষ্টিত অংশীদার, এই জাতীয় অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরেও মূলধন উত্তোলন না করে তা ঋণ হিসেবে ব্যবসায় জমা রাখে। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তিগণ ব্যবসা পাওনাদার। তবে কোনো সাধারণ অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায় এভাবে থেকে গেলে ব্যবসায় কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট তার দায়ী হবে। সীমিত অংশীদার, চুক্তি অনুযায়ী কোনো অংশীদার দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলে। অংশীদার দায় ব্যবসায় নিহিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তিও এইরকম ব্যবসা অংশীদার হতে